বিয়ের সময় কলকাতা থেকে অত দূরে গ্রামে কেউ যেতে পারেনি। তাই যখনই শুনল সুশান্ত বউকে কলকাতায় নিয়ে এসেছে, অফিসের বন্ধু বান্ধবরা ধরল একদিন তার ঘরে যাবে। সুশান্ত পড়ল মহা মুশকিলে। নানা রকম বাহানা দিয়ে যতই এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, ততই তারা উল্টোপাল্টা কথা বলে। গিয়েও কঞ্জুস, অসামাজিক বলে ঠাট্টা করে। বলে বউকে দেখাতে চায় না কাউকে। সেদিনটা ছিল রোববার। বিকেলবেলা বিছানায় শুয়ে সুশান্ত টিভি দেখছিল। হঠাৎ কলিং বেলের শব্দ। আশ্চর্য হলো, এখন আবার কে এলো। বেরিয়ে এসে দরজা খুলেই দেখে সুভাষ, হাতে একটা প্যাকেট। কিরে, অবাক হলি তো? অন্যদের যতই বাহানা দিয়ে আটকাস, এ শর্মাকে পারবি না বলে ঢুকে পড়ল ঘরে। চেঁচিয়ে বলে উঠল, কোথায় বৌদি? চলে এলাম বিয়ের মিষ্টি খেতে। বস তুই, বলে সুশান্ত চলে গেল ভিতরে। দেখে শেফালি মাথায় আঁচল টানছে। সে ঢুকতেই ইশারায় কে বলে জিজ্ঞেস করে হা করে মুখের দিকে চেয়ে রইল। বিরক্ত হয়ে সুশান্ত ফিসফিস করে বলল, ও আমার অফিস কলিগ, ওর সামনে এরকম সঙ্গের মতন বেরিয়েও না তো। ঘোমটা নামাও, আর বেশি কথা বলবে না। গিয়ে নমস্কার করে যেটুকু জিজ্ঞেস করে উত্তর দেবে। এসো এবার। ভালো কাপড় পরবো? কোনো দরকার নেই, এই কাপড়টাই ঠিকঠাক করে পরে চলে এসো বলে সুশান্ত সুভাষের কাছে গিয়ে বসল। কিরে, বৌদি কই? শেফালি বেরিয়ে এসে হাত জোর করে নমস্কার করলো। সুভাষ প্রতিম নমস্কার করে বলল, বুঝলেন বৌদি, এ বেটা কিছুতেই বাড়িতে আসতে দিতে চায় না, খালি এড়িয়ে যায়, তাই না জানিয়েই চলে এলাম। শেফালি মৃদু হেসে তাকিয়ে রইল। তারপর বৌদি, কলকাতা কেমন লাগছে? ভালো, সুশান্ত বলে উঠল। যাও, ওর জন্যে একটু চা করে আনো। আচ্ছা, বলে শেফালি ঘরে চলে গেল। খানিকক্ষণ পরে 2 কাপ চা এনে রাখতে সুশান্ত বলে উঠল, আরে ওর জন্যে একটু মিষ্টি টিষ্টি আনো। শেফালি ইতস্তত করে বলল, টাটকা মিষ্টি তো নেই, পুরনো কটা পড়ে আছে, তাই আনি? শেফালির কথা শুনে সুশান্ত তার মুখের দিকে কটমট করে তাকালো। না, আনতে হবে না, অন্য কিছু নিয়ে এসো। ঘাড় নেড়ে শেফালি চলে গেল ঘরে। কিছু খাবার এনে টেবিলের উপর রেখে দাঁড়িয়ে রইল। আরে, দাঁড়িয়ে কেন? বসুন না বৌদি। ঠিক আছে, দাঁড়িয়ে থাকতে আমার কোনো কষ্ট হয় না। শেফালি মৃদু হাসল। আপনার চা কোথায়? আমি চা খাই না, মা বলে চা খেলে গায়ের রং কালো হয়ে যায়। ও, বলে সুভাষ একবার তার মুখের দিকে তাকালো, তারপর আপন মনে খেতে লাগলো। সুশান্ত বলে উঠল, ঠিক আছে তুমি যাও। শেফালি চলে গেল ভিতরে। বন্ধুর সাথে খানিকক্ষণ গল্প করে সুভাষ ফিরে গেল। চলে যেতেই সুশান্ত ভিতরে গিয়ে শেফালির উপরে রেগে উঠল। তোমার কি দরকার ছিল ওর সামনে ওই সব আজে বাজে কথা বলার? শেফালি আমতা আমতা করে বলল, কোথায় বাজে কথা বললাম? সেটা বোঝার বুদ্ধি তোমার আছে? নেই, থাকলে ওই রকম পুরনো মিষ্টি আনি, দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় না, চা খেলে গায়ের রং কালো হয়ে যায়, এসব বলে জোকারের মতন হাসতে না। আমি তো, খালি বয়সটাই বেড়েছে তোমার, মাথায় বুদ্ধি এক ফোঁটাও হয়নি। কোথায় কি বলতে হয় না হয় আজও শিখলে না। এই জন্য আমি কাউকে ঘরে ডাকি না বলে বেজার মুখ করে সুশান্ত পাশের ঘরে গিয়ে টিভি খুলে বসলো। আর শেফালি কি ভুল বলেছে বুঝতে না পেরে মুখ ভার করে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল স্বামীর দিকে। গ্রামের দিকে অনেক মেয়ে দেখেও কাউকে পছন্দ হচ্ছিল না সুশান্তর। কেউ কম পড়া, তো কেউ দেখতে ভালো নয়, কেউ কালো ঢ্যাঙা, তো কেউ ফর্সা হলেও বিশাল বপু। শহরেও একজনকে দেখেছিল, তাদেরকে মোটামুটি পছন্দও হয়েছিল, কিন্তু তারাই না করে দিল। একজন বলে দিল গ্রামে যাবে না, আরেকজনের বাবা সুশান্তর বদলির চাকরি শুনে একমাত্র মেয়েকে এমন ছেলের হাতে দিতে চাইল না। বছরখানিক দেখাশোনার পরেও যখন সুশান্তর কাউকেই পছন্দ হলো না, মা স্পষ্ট বলে দিলেন, আর অপেক্ষা করতে পারবো না। এবার কাউকে পছন্দ না করলে নিজেই একটা দেখে শুনে বিয়ে ঠিক করে ফেলবো বলে দিলাম। শেষে মাইল কয়েক দূরে মায়েরই চেনাশোনার মধ্যে একজনের খবর পেয়ে সুশান্ত গেল মামাকে নিয়ে তাদের বাড়ি। পড়াশোনা একটু কম হলেও দেখতে শুনতে ভালো, আর খুবই সাদাসিধে।
ও ঘরোয়া দেখে সুশান্ত মেয়ের সঙ্গে বেশি কিছু কথা না বলেই হ্যাঁ করে দিল। মাসখানেকের মধ্যে ধুমধাম করে বিয়ে হয়ে গেল সুশান্তর। কিন্তু বিয়ের পরে শিক্ষিত সুশান্তর মনে মনে লালন করা ভারী স্ত্রীর কল্পনার চটকদার রঙিন প্রতিমূর্তি মুখ থুবড়ে পড়ল মাটিতে। দেখল শেফালি অত্যন্ত সহজ সরল মেয়ে, মনে যা আসে তাই সরলভাবে বলে দেয়, কথার মারপ্যাঁচ বোঝে না, কখন কোথায় কি বলতে হয় না হয় জানে না, অত্যন্ত লাজুক, কারোর সামনে বেরোতে চায় না, পরনের পোশাকের ব্যাপারেও খুব খুঁতখুঁতে, না জানে আধুনিক মেয়েদের ভাবভঙ্গি, গুছিয়ে কথা বলা, আর না বুঝে ঠাট্টা তামাশা, কারোর সঙ্গে চেঁচিয়ে কথা বলতে বা রাগ করতেও জানে না, খালি আছে মাত্রাতিরিক্ত প্রতিভক্তি আর সুবিধা অসুবিধার দিকে তীক্ষ্ণ নজর। কলকাতা থেকে সপ্তাহান্তে বাড়ি এলে কিভাবে যে তার সেবা করবে খুঁজে পায় না। স্বামীর একটু শরীর খারাপ করলে সে অস্থির হয়ে ওঠে, খাওয়া দাওয়া ভুলে পাশে বসে সেবা করে। সে কিছু চিন্তা করলে আরও চিন্তা বেড়ে যায়, মাথায় হাত বুলিয়ে দেয়, বোঝানোর চেষ্টা করে। ধীরে ধীরে সহজ সরল শেফালি সুশান্তর মন জুড়ে বসল। কোনো রকমে সপ্তাহের 4টে দিন পার করে শুক্রবার এলেই বিকেলে গ্রামের বাড়িতে ছুটত। মনটা ছটফট করত তার আসার অপেক্ষায় বসে থাকা শেফালির চাঁদ মুখ দেখার জন্যে। কিন্তু শেফালি হৃদয় জুড়ে বসলেও সুশান্ত তাকে কলকাতায় নিয়ে গেল না। ভাবল এই গেঁয়ো বোকা মেয়েকে সেখানে নিয়ে গেলে সবাই দেখে হাসি ঠাট্টা করবে, তখন তার লজ্জার শেষ থাকবে না। কিন্তু ছেলের খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে দেখে মা মানলেন না। মাস 6 পরে জোর করে বৌমাকে ছেলের সঙ্গে কলকাতায় পাঠিয়ে দিলেন। কলকাতায় এনে সুশান্ত শেফালিকে আশেপাশের লোকেদের সঙ্গে বেশি কথা বলতে মানা করে দিয়েছিল। সবসময় তাকে আগলে আগলে রাখত। অফিসের লোকজন, বন্ধু বান্ধবকেও বাড়িতে ডাকত না, পাছে তাদের সামনে গুছিয়ে কথা বলতে না পেরে তার সহজ সরল মারপ্যাচহীন কথাবার্তা আর হাবাগোবা ভাবভঙ্গি দেখে তারা হাসে, তার অসম্মান হয়। কলকাতায় আসা কয়েক মাস হয়ে গেলেও শেফালি এখানকার আদব কায়দা এখনো রপ্ত করে উঠতে পারেনি। প্রতিবেশীরা তার কথা শুনে কেউ মুখ টিপে হাসে, কেউ বা ঠাট্টা ইয়ার্কি করে, তবে শেফালি কারোর কথা গায়ে মাখে না, রাগ করে না। কিন্তু সুশান্তর মেজাজ মাঝে মাঝে গরম হয়ে যায়, অসম্মানের ভয় সবসময় টিকটিক করতে থাকে। নিজেদের একান্ত ক্ষণগুলোতেও তার ব্যবহারে বিশেষ কোনো পরিবর্তন নেই, কেমন যেন ম্যান মেরে সহজ সরল ভাব। দেশ দুনিয়ার খবর বা অফিসের কুটকাচালি নিয়ে আলোচনায় তার কোনো উৎসাহ নেই। টিভিতে চটকদারের সিরিয়ালগুলোতেও তার কোনো আকর্ষণ নেই। ওগুলো দেখলে সভ্য শিক্ষিত সমাজের মেয়েদের চলন বলন, কথাবার্তা, পোশাক আশাকের ব্যাপারে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। বললে বলে, দরকার নেই আমার ওই আবর্জনাগুলো দেখার। মেয়েগুলোর ঢং দেখে গা জ্বলে যায়। মাঝে মাঝে সুশান্তর কপাল চাপড়াতে ইচ্ছে করে, ভাবে এত দেখে শুনে শেষে তার কপালে কিনা এই রকম একখানা বউ জুটল। এক একবার মেজাজ হারিয়ে ফেলে, বউয়ের উপরে হম্বিতম্বি করে। কিন্তু শেফালি কোনো উত্তর দেয় না, কেবল অবোধ শিশুর মতন মুখের দিকে চুপ করে তাকিয়ে থাকে, কখনো বা বসে থাকে গুম মেরে। এই কমাসে বাড়িওয়ালি বুড়ির সঙ্গে কিন্তু শেফালির খুব ভাব হয়েছে। যখন তখন বুড়ি জিজ্ঞেস করতে থাকে, বৌমা কি করছো, বৌমা রান্না হলো, বৌমা আর সুশান্ত ফেরেনি এখনো। আর শেফালিও আগ্রহ ভরে তার কথার উত্তর দেয়। বুড়ি মাঝে মাঝে চলে আসে শেফালির কাছে, বাপের বাড়ির কথা, শ্বশুর বাড়ির কথা জিজ্ঞাসা করে, নিজেরও অতীত জীবনের গল্প করে। সুশান্ত ব্যাপারটা দেখে বিরক্ত হয়, বুড়িকে কিছু বলতে পারে না। শেফালিকে আড়ালে মানা করে বুড়ির সঙ্গে বেশি কথা বলতে, কিন্তু শেফালি বলে, কি করব, মাসিমা যদি আমার সঙ্গে গল্প করে একটু শান্তি পায় তো আমি কি না বলতে পারি। তবে যাই বলো, মাসিমা মানুষটা বেশ ভালো, বড় সাদাসিধে, ঠিক আমার মতো। বুড়ির বৌমাটি কিন্তু সম্পূর্ণ অন্যরকম। সামনেই একটা মন্টেশ্বরী স্কুল চালায়, মাস্টারি মেজাজ। শাশুড়িকে পান থেকে চুন খসলেই কথা শোনায়, চেঁচামেচি করে। বুড়ি সবসময় তার ভয়ে ভয়ে থাকে। বুড়ির ছেলেটি আবার বেশ অমায়িক, গো বেচারা ধরনের। মাকে ভালোবাসলে কি হবে, বউয়ের মুখের উপরে কথা বলতে পারে না। একদিন সুশান্ত সন্ধেবেলায় অফিস থেকে এসে চাটা খেয়ে বসে টিভি দেখছে,
আর শেফালি রান্নাঘরে ব্যস্ত। হঠাৎ বুড়ির বৌমার আবির্ভাব। চেঁচিয়ে বলতে লাগলো, নিজের বউকে একটু সামলান সুশান্তবাবু। আমার শাশুড়ির কাছে বেশি ভালো মানুষ সেজে ঘুরিয়ে আমার নিন্দা বন্দনা যেন কখনো না করে, তাহলে কিন্তু ভালো হবে না। সুশান্ত হতভম্ব হয়ে বলল, ও কেন মিছিমিছি আপনার নিন্দা করবে বৌদি? আপনার বুঝতে বোধহয় কোথাও ভুল হচ্ছে। আমার বুঝতে কিছুই ভুল হচ্ছে না, নিজের কানেই সব শুনেছি। জিজ্ঞাসা করে দেখুন আপনার বউকে। চেঁচামেচি শুনে শেফালি বেরিয়ে এসেছিল। কাচুমাচু হয়ে ক্ষীণ স্বরে বলল, আমি সত্যি আপনার কোনো নিন্দা করিনি দিদি। আমি শুধু চুপ করুন, আমি লোক চড়িয়ে খাই, আমাকে বেশি বোঝাতে আসবেন না। বিকেলেও বলেছি, আবার বলে গেলাম, কথাটা মনে থাকে যেন। বলে বুড়ির বউ গটগট করে বেরিয়ে গেল। সুশান্ত বুঝতে পারল ব্যাপারটা নিয়ে শেফালির সঙ্গে মাস্টারনির এক প্রস্ত অশান্তি হয়ে গেছে বিকেলে, যেটা সে এখনো তাকে জানায়নি। তার উপর আবার ঘরে বয়ে এসে এই রকম অপমান, মেজাজটা গরম হয়ে গেল। অফিসে খাটাখাটনির শেষ নেই, তার উপরে ঘরে এসেও এই রকম অশান্তি। লোকে অপমান করে যায়। তেড়ে গিয়ে শেফালির উপরে চেঁচিয়ে উঠল, তুমি কি একটু শান্তিতে থাকতে দেবে না আমাকে? কেন এসেছিলে এখানে আমাকে জ্বালাতে? স্বামীর মেজাজ দেখে শেফালি ভয়ে থতমত খেয়ে ক্ষীণ স্বরে বলল, আমি খারাপ কিছু। চুপ করো, একটা কথাও বলবে না। গেও ভূত কোথাকার, জীবনটা আমার শেষ করে দিল। কেন যে মরতে এটাকে ঘরে এনেছিলাম। শেফালি কাঁদতে কাঁদতে স্বামীর পা ধরে বলতে লাগলো, এই তোমার পা ছুঁয়ে বলছি, আমার কোনো, একদম ছোবে না আমাকে। বলে পাটা এক ঝটকায় সরিয়ে নিয়ে সুশান্ত শোবার ঘরে চলে গেল। এদিকে আচমকা পায়ের ধাক্কায় শেফালি ছিটকে পড়ল টিভি টেবিলটার উপর। টেবিলের পায়ের সরু কাঠটায় ধাক্কা লেগে মাথা কেটে রক্ত বেরোতে লাগলো। মাগো বলে আত্মচিৎকার করে শেফালি লুটিয়ে পড়ল মেঝেতে। চোখে অন্ধকার নেমে এলো। পাশের ঘরে গিয়ে বিছানায় বসে সুশান্ত রাগে ফুঁসছিল। হঠাৎ মাগো চিৎকার শুনে মুখ বাড়িয়ে দেখলো শেফালি মাথায় হাত দিয়ে মেঝেতে পড়ে আছে। কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কি হলো তোমার? শেফালির কোনো উত্তর না পেয়ে তার চোখ বন্ধ দেখে গায়ে ঠেলা দিয়ে বলল, কি হলো, এমন করে পড়ে আছো কেন? কি হয়েছে? বলে মাথায় হাত দিতে ভিজে ভিজে লাগলো। হাত তুলে দেখে লাল রক্ত। নিমেষে হারিয়ে গেল তার সব রাগ আস্ফালন। দু হাতে স্ত্রীকে কোলে তুলে নিয়ে আত্মচিৎকার করে উঠল, চোখ খোলো শেফালি, কি হলো তোমার? রাগের বশে আমি একি করে বসলাম। তারপর চলল সুশান্তর অগ্নি পরীক্ষা। ট্যাক্সি ডেকে শেফালিকে নিয়ে ছুটল নার্সিংহোমে। যেতেই তারা শেফালিকে আইসিইউতে ঢুকিয়ে দিল আর শুরু করে দিল সিটি স্ক্যান ও নানা রকম পরীক্ষা নিরীক্ষা। সুশান্ত অশান্ত হৃদয়ে বসে রইল ওয়েটিং রুমে। বুকটা ভেঙে যেতে লাগলো শেফালির রক্ত ভেজা মাথাটার কথা স্মরণ করে। মনে মনে কাতর স্বরে বলতে লাগলো, আমার শেফালিকে ভালো করে দাও ঠাকুর, ওই যে আমার সব, আমার হৃদয়ের আধখানা। অস্থিরতার মধ্যে কোনো রকমের রাতটা কাটার পর সকালে ডাক্তার সুশান্তকে বলল, চিন্তার কিছু নেই, মাথার চোট গুরুতর নয়, একটু পরেই রোগীকে বাড়ি নিয়ে যেতে পারবেন। কিছুক্ষণ পর নার্সিংহোম থেকে বাড়ি এসে শেফালি তন্দ্রাচ্ছন্নের মতো পড়ে রইল বিছানায়। দুপুরের পর চোখ মেলে চেয়ে দেখে সুশান্ত পায়ের কাছে বসে এক দৃষ্টে শূন্যে তাকিয়ে কিছু ভাবছে। ঘড়ি দেখল, প্রায় 3টে বাজে। উঠে বসতেই মাথাটা টনটন করে উঠল। হাত দিয়ে দেখে মাথায় ব্যান্ডেজ বাঁধা। বলে উঠল, এমন করে বসে আছো কেন? কিছু খেয়েছো? সুশান্ত চমকে উঠে দেখল শেফালি উঠে বসেছে। আশ্চর্য হয়ে গেল এই আচ্ছন্ন অবস্থাতেও সে খেয়েছে কিনা ভেবে আকুল হতে। কাছে সরে এসে হাউমাউ করে উঠল, এ কি, উঠেছ কেন? একদম উঠবে না, শুয়ে থাকো। ধরে ধরে শুইয়ে দিয়ে বলল, নার্সিংহোম থেকে এসে তুমিও তো কিছু খাওনি, দাঁড়াও তোমার খাবার নিয়ে আসি। বলে দৌড়ে গিয়ে দুধ টোস্ট নিয়ে এসে শেফালিকে উঠিয়ে খাওয়াতে খাওয়াতে করুণ স্বরে বলল, তোমার খুব লেগেছে না? আমায় এবারের মতন মাফ করে দাও, আর কখনো। শেফালি তার মুখে হাত চাপা দিয়ে বলে উঠল, এমন করে বলো না গো, আমার পাপ হবে। তুমি নিজেকে দোষী ভাবছ কেন? ও তো তোমার পা লেগে টাল সামলাতে না পেরে আমি নিজেই পড়ে গিয়েছিলাম। তুমি আমায় কখনো মারতে পারো নাকি? সুশান্ত অবাক হয়ে গেল স্ত্রীর কথা শুনে। হা করে তাকিয়ে রইল তার মুখের দিকে।
এত বড় আঘাত পেয়েও স্বামীর প্রতি ওর কোনো অভিযোগ নেই? এমন উদার হৃদয় ওর? ওকে এতখানি ভালোবাসে? মৃদু হেসে বলল, সত্যিই তুমি একটা গৃহভূত। খেতে খেতে শেফালি ছলছল চোখে বলল, এই গৃহভূতের জন্যে তোমার কত কষ্ট হয় তাই না? লোকের কাছে তোমার মান সম্মান থাকে না। সত্যিই আমি তোমার যোগ্য নই। অমনি খাওয়ার জায়গাটা সরিয়ে রেখে নাই থাকুক মান সম্মান, এই রকম গৃহভূত হয়েই তুমি আমার হয়ে থেকো সারাটা জীবন। বলে সুশান্ত দুহাতে স্ত্রীকে বুকে জড়িয়ে ধরে আদরে মুখ ভরিয়ে দিতে লাগলো। স্বামীর বুকে মুখ গুজে নির্বাক হয়ে পড়ে রইল শেফালি। দু চোখ দিয়ে নেমে এলো বাঁধ ভাঙা অশ্রুর প্লাবন। কান্নায় যে এত সুখ আছে সে আগে কখনো বোঝেনি।